৭ বছর আগের এক গাড়ি দুর্ঘটনায় নিজের সমস্ত স্মৃতি হারায় এভলিন। কিন্তু বিয়ের ৭ বছর পর তার জীবনে এমন কি হবে যাতে তার জীবন পুরোই উলটপালট হয়ে যাবে? এই নিয়েই আজকের আমাদের চাইনিজ ড্রামা। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র ইভলিনকে বিয়ের পোশাকে দেখতে পাই। সে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। এভলিন মনে মনে ভাবছিল যে বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য এত জোর করছে কেন। এবং তখনই সামনে থেকে আসা একটি গাড়ির সাথে তার ধাক্কা লাগে এবং সেই গাড়ি থেকে নামে জেক হারপার। এরপর আমরা ৭ বছর পরের দৃশ্য দেখতে পাই এবং দেখতে পাই যে ওই দুর্ঘটনার পর জেকের সাথেই ইভলিনের বিয়ে হয়েছিল। ইভলিনের এখন একটি মেয়ে আছে এবং সে বর্তমানে গর্ভবতী। ইভলিনকে আমরা খুবই সাদামাটা অবস্থায় দেখতে পাই। সে বাইরে থেকে কোনো কাজ সেরে বাড়িতে ফিরছিল। এবার সে বাড়িতে ঢুকেই দেখে তার স্বামীর জুতোর সাথে একটি মেয়ের জুতো রাখা, এবং আমরা দেখতে পাই যে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। ইভলিন তার মেয়ে ন্যান্সিকে বলে যে তুমি কিছুক্ষণের জন্য পাশের বাড়িতে গিয়ে খেলা করো, এবং সে তার স্বামীর ঘরে যায়। স্বামীর ঘরে গিয়ে সে দেখতে পায় যে তার স্বামী তো সেখানে একাই, এবং তখনই সেখানে ক্যারেন আসে এবং বলে যে আসলে যে আজকে অফিসের চাপে একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই জন্য আমি ওর সাথে ওকে বাড়ি দিতে এসেছিলাম। ইভলিন সেটাই সত্যি ভাবে এবং তার স্বামীকে জড়িয়ে ধরে। এবার ক্যারেন যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল, ইভলিন তাকে ধন্যবাদ জানায় কে হেল্প করার জন্য। কিন্তু তখনই ক্যারেন ইচ্ছা করেই চুল সরিয়ে তার গলার লাভ বাইট দেখায় এবং তার হাতের ব্রেসলেটটিও দেখায়। এভলিন বলে ওঠে, এই ব্রেসলেটটা তো জেক আমাকে দিয়েছিল গত বছর অ্যানিভার্সারিতে, তোমার কাছে এটা কি করে এলো? ক্যারেন বলে যে তুমি জানো না, ওই তো আমাকে মলে নিয়ে গেছিল সেদিন, তোমার জন্য যখন কিনেছিল আমাকেও একটা কিনে দিয়েছিল। ইভলিন বলে যে মিথ্যে বলো না, সেই দিন তো ও একটা বিজনেস ট্রিপে ছিল। ক্যারেন হাসতে হাসতে বলে যে হ্যাঁ, বিজনেস ট্রিপই তো। তোমার হাজবেন্ড কিন্তু বিছানায় খুবই পারদর্শী। এই কথা শুনে ইভলিন ক্যারেনকে ঠাস করে এক চড় মারে এবং তখনই জেক দরজা খুলে বেরিয়ে আসে। ইভলিন জেককে দেখেই ভিকটিম সাজার অভিনয় করতে থাকে এবং বলে যে আজকে যা হয়েছে তার জন্য আমিই দায়ী, জেকের কোনো দোষ নেই, আমি ওকে সিডিউস করেছিলাম। তুমি যেমন জেককে ভালোবাসো আমিও জেককে ভালোবাসি। ইভলিন তাকে ঠেলে সরিয়ে দেয় এবং ক্যারেন ইচ্ছে করে দেওয়ালে নিজের মাথা ঠুকে নেয়। তখনই জেক ছুটে আসে এবং বলে যে ক্যারেন তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, তাও কেন তুমি ওকে ধাক্কা মারলে? এবং সে ক্যারেনকে কোলে তুলে নেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ইভলিন বলে যে আমি এত জোরেও ধাক্কা মারিনি যে এরকম হবে। কিন্তু জেক ইভলিনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, কিন্তু সেই ধাক্কাতে ইভলিন সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। যেহেতু সে প্রেগনেন্ট ছিল তাই জন্য তার ব্লিডিং শুরু হয়ে যায়। কিন্তু তখনই ক্যারেন কান্না করে বলে যে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি অন্ধই হয়ে যাব। এবং জেক ইভলিনকে ছেড়ে ক্যারেনকেই হাসপাতালে নিয়ে যায়। ইভলিন পাগলের মতো কাঁদতে থাকে যে আমার বাচ্চাটাকে বাঁচাও, এবং সে প্রায় অজ্ঞান হয়ে যায়। তখনই তার ৭ বছর আগের কিছু স্মৃতি মনে পড়ে। তার মনে পড়ে সে একজন অত্যন্ত ধনবান পরিবারের মেয়ে ছিল এবং তার বাবা ব্যবসায়িক স্বার্থে অ্যান্থনি হেক্টরের সাথে তার বিয়ে ঠিক করেছিল। কিন্তু সে নিজেই বিয়ের মঞ্চ ছেড়ে পালিয়েছিল এবং তারপরেই জেকের গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার বর্তমান সময় তার জ্ঞান ফেরে হাসপাতালে এবং সে বলে ওঠে যে আমি আসলে কে। অন্যদিকে আমরা অ্যান্থনিকে দেখতে পাই। হেক্টর গ্রুপের সিইও অ্যান্থনি হেক্টর। তার সেক্রেটারি অ্যান্ড্রু তাকে খবর দেয় যে ৭ বছর ধরে নিখোঁজ থাকা এভলিন হোয়াইটের খোঁজ পাওয়া গেছে। হেক্টরের কোম্পানির নতুন শেয়ার হোল্ডার যে হারপারের বর্তমান স্ত্রী এভলিন। এই কথা শুনে অ্যান্থনি বলে যে তাহলে হেক্টর গ্রুপের ব্যাঙ্কোয়েটের জন্য ওদের নিমন্ত্রণ পাঠাও। এবং অ্যান্থনির হাতেই আমরা একটা ৭ বছর আগে অ্যান্থনি আর এভলিনের একটা ফটো দেখতে পাই। আমরা বুঝতে পারি যে অ্যান্থনি মনে মনে এখনো ইভলিনকে ভুলতে পারেনি। ওদিকে হাসপাতালে ইভলিনের রুমে জেক এবং ক্যারেন আসে। ক্যারেন বলে যে এভলিন, তোমার এই লসের জন্য আমি খুবই দুঃখিত। আসলে এভলিনের মিসক্যারেজ হয়ে গেছিল এবং তার বাচ্চাটিকে বাঁচানো যায়নি। এভলিন তাই শুনে প্রচন্ড ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। জেক বলে যে এত কান্নার কিছু হয়নি, ওটা এমনিতেও একটা মেয়ে বাচ্চা ছিল, ভালোই হয়েছে যেটা হয়েছে। এভলিন বলে যে জেক, ওটা তোমারই সন্তান, তুমি কি করে এমন বলতে পারো? এমনও তো হতে পারে আমার কোনো ছেলে হবেই না, তখন তুমি কি করবে?
তখনই ক্যারেন বলে ওঠে যে আমার হয়তো তোমাকে এক্ষুনি বলা ঠিক না, কিন্তু তোমার আর কখনোই কোনো সন্তানই হবে না। আসলে ওই অ্যাক্সিডেন্টের ফলে ইভলিনের প্রোডাক্টিভ অর্গানগুলিরও ক্ষতি হয়ে গেছিল, তাই জন্য সে আর কখনোই মা হতে পারতো না। জেক বলে যে হ্যাঁ, এবার বাড়ি চলো, এটা তো একটা বাচ্চাই ছিল, তুমি নিজে তো বেঁচে আছো। এভলিন এই কথা শুনে প্রচন্ড কষ্ট পায় এবং জেক ও ক্যারেনকে মারতে থাকে। জেক তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে যে তুমি কি পাগল? এভলিন বলে যে হ্যাঁ, আমি পাগল, তুমি আমার বাচ্চাকে মেরে ফেলেছো। জেক বলে যে না, সব দোষ তোমার, তুমি বাড়িতে তাড়াতাড়ি কেন এসেছিলে? তুমি ক্যারেনকে ধাক্কা মেরেছিলে, তাই জন্য তোমার এমন অবস্থা হলো। ক্যারেনের অবস্থা দেখো, ওকে যদি ঠিক সময় হাসপাতালে না আনতাম ওর মুখটাই হয়তো নষ্ট হয়ে যেত। এভলিন বলে যে আমাদের বাচ্চার প্রাণের থেকে ওর মুখটা তোমার কাছে বেশি দামি। এই সময় জেক বলে যে যেহেতু তুমি আর সন্তান জন্ম দিতে পারবে না, ক্যারেন এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে, কারণ হার্পার পরিবারের একজন উত্তরাধিকারী দরকার। এবং ইভলিন তখন বলে ওঠে যে আমার ডিভোর্স চাই। ডিভোর্সের কথা শুনে জেক প্রচণ্ড রেগে যায় এবং বলে যে ভালো করে ভেবে দেখো, আমাকে ছাড়া তোমার কিভাবে চলবে? আর আমাকে ডিভোর্স দিলে ন্যান্সিকেও কিন্তু তুমি কখনো দেখতে পাবে না, কারণ কোর্ট কি একজন বেকার মহিলাকে বাচ্চার কাস্টাডি দেবে নাকি আমাকে, যে কিনা হেক্টর গ্রুপের শেয়ার হোল্ডার? হেক্টর গ্রুপের নাম শুনতেই আবারও এভলিনের কিছু পুরনো স্মৃতি মনে আসে এবং তার মনে হয় যে হেক্টর গ্রুপের নাম সে শুনেছে। জেক তাকে বলে যে বুঝেছো তো, এবার বাড়ি চলো। কিন্তু এভলিন মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে ন্যান্সিকে নিয়ে যেভাবেই হোক এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। এবার আমরা ইভলিনকে তার বাড়ির আয়নার সামনে দেখতে পাই এবং তার মনে পড়ে যে সে আগে কিভাবে সাজগোজ করত এবং সে আবারও সেইভাবে সাজে, কিন্তু সে স্পষ্টভাবে তার অতীতের কথাগুলি মনে করতে পারছিল না। সে নিচে আসতেই ক্যারেন তার দিকে না তাকিয়েই বলে ওঠে যে জেক আমাকে কালকে হেক্টর গ্রুপের ব্যাঙ্কোয়েটে নিয়ে যা, তুমি বলো যে কি পরে যাব। এবার সে তখনই ইভলিনকে দেখে এবং অবাক হয়ে যায়, বলে যে তুমি এত সুন্দর কি করে হয়ে গেলে? এবার তখনই সেখানে জেকও আসে। জেকও এভলিনকে দেখে অবাক হয়ে যায় এবং বলে যে এভলিন, তুমি কি মেকআপ করেছো? তুমি তো আগে বলতে যে মেকআপ মানে শুধু শুধু পয়সা খরচা করা। এভলিন বলে যে এখন আমার তোমাকে নিয়েও কোনো চিন্তা নেই আর তোমার টাকা নিয়েও কোনো চিন্তা নেই। জেক তাকে বলে যে যাই হোক না কেন, কাল একটা পার্টি আছে, আমার সাথে তুমিও চলো। এভলিন বলে যে নিশ্চয়ই। ক্যারেন চেঁচিয়ে ওঠে যে জেক, তুমি তো আমাকে প্রমিস করেছিলে, আমি কি তোমার কাছে একটু বেশি চেয়ে ফেলছি? এভলিন বলে যে তুমি একটা বিজনেস পার্টিতে তোমার স্ত্রীর জায়গায় তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে, তুমি নিশ্চয়ই সবার কাছে হাসির পাত্র হতে চাও না? এবং জেক বলে যে ঠিক, সেক্ষেত্রে আমি ইভলিনকেই নিয়ে যাব। এভলিন, তুমি ভালো কিছু ড্রেস পরে তৈরি হয়ে থেকো। এই বলে সে ওখান থেকে চলে যায়। জেক বেরিয়ে যেতেই ক্যারেন ইভলিনকে এক চড় মারতে চায়, কিন্তু এভলিন তার হাত ধরে নেয়। ক্যারেন বলে যে এটা জাস্ট একটা পার্টি, বলা যায় না পরের বার হয়তো আমিও যাব। বাচ্চাটা হারিয়ে মনে হয় তোমার একটু বেশি বদল হয়ে গেছে। এভলিন তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে আমার বাচ্চার নাম তোমার এই মুখেও আনবে না। ক্যারেন বলে যে আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এবার ইভলিন জেকের কার্ড নিয়ে দামি দামি দোকান থেকে শপিং করতে শুরু করে। জেকের ফোনে টাকা ট্রান্সফারের মেসেজ ঢুকতেই তার তো মাথায় হাত পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে ইভলিনকে কল করে বলে তুমি এক সকালের মধ্যেই এতগুলো টাকা খরচ করে ফেলেছো। ইভলিন বলে যে এটা তো কিছুই না, তুমি এত বড় বিজনেসম্যান, 5 মিনিটের মধ্যে যদি আরো 5 মিলিয়ন টাকা না পাঠাও তাহলে কিন্তু এই খরচার সব বিল আমি হেক্টর গ্রুপে সিইওর কাছে পাঠিয়ে দেবো। তখন তোমার ইমেজের কি অবস্থা হবে সেটা ভেবেছো? জেক ভয় পেয়ে 5 মিনিটের মধ্যেই 5 মিলিয়ন টাকা ট্রান্সফার করে দেয় এবং দোকানের কর্মচারীদের ইভলিন বলে যে এই সব জিনিস তোমরা নিজেদের মধ্যেই ভাগ করে নাও, আর নতুন যা কালেকশন এসেছে সবই হারপার ম্যানশনে পাঠিয়ে দেবে, আর বিলটা হেক্টর গ্রুপের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেবে। ইভলিন আরও বলে যে একটা প্রতারক স্বামীকে কিভাবে শাস্তি দিতে হয় জানো, তাড়াতাড়ি তার সব কার্ড ফাঁকা করে। এবার আমরা ব্যাঙ্কোয়েটের দিনের দৃশ্য দেখতে পাই। জেক পার্টিতে পৌঁছে গেছিল এবং সে বারবার ইভলিনকে কল করছিল, কারণ ইভলিন তখনও সেখানে আসেনি। জেক ইভলিনকে কল করে বলে যে তুমি এখনো আসছো না কেন, এত দেরি হয়ে গেল। কিন্তু তখনই সেখানে সেজে গুজে ক্যারেন চলে আসে। ক্যারেন বলে যে জেক, আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই আমি এখানে তোমার পিছু পিছু চলে এসেছি, তুমি কিছু মনে করনি তো?
জেক বলে যে ঠিক আছে, তাহলে পার্টিতে তুমিই চলো। কিন্তু তখনই সেখানে একদম দারুণ সেজে ইভলিন চলে আসে এবং জেক ক্যারেনকে ছেড়ে তখন ইভলিনের সাথেই পার্টিতে যায়। এমনকি জেক ক্যারেনকে বলে যে আমি তো তোমাকে বলেইছিলাম যে পার্টিতে আসতে না, তবু তোমার আসার কি দরকার ছিল। এবার জেক আর ইভলিন ওখানেই ক্যারেনকে ফেলে পার্টিতে ঢুকে যায়। পার্টিতে ঢুকতেই অ্যান্থনি ইভলিনকে দেখে চিনতে পারে এবং ইভলিনকে দেখে পার্টিতে উপস্থিত লোকেরা নিজেদের মধ্যে নানা কথা বলতে শুরু করে দেয়। একজন বলে যে আমি তো শুনেছিলাম যে হারপারের স্ত্রী কোনো অশিক্ষিত গ্রামের মেয়ে, কিন্তু একে তো দেখে মনে হচ্ছে না। অপর একজন বলে যে আচ্ছা, একে তো অনেকটা ওই হোয়াইট ফ্যামিলির সেই হারিয়ে যাওয়া মেয়ের মতো দেখতে, কিন্তু আমরা তো জানতাম যে সে কবেই মারা গেছে। অপর একজন বলে যে হ্যাঁ, ওই মেয়ের জন্যই তো মিস্টার হেক্টর আজ অবধি বিয়ে করেনি। এবার জেক অ্যান্থনির সাথে কথা বলতে আসে এবং জেক ইভলিনের সাথে অ্যান্থনির পরিচয় করিয়ে দেয়, কিন্তু অ্যান্থনি কোনো ইন্টারাকশন না করেই সেখান থেকে চলে যায়। ইভলিনের মনে হয় যে সে কি কোনোভাবে আগে থেকে অ্যান্থনিকে চিনত। তখনই পার্টিতে ইউক্রেনিয়ান এক ভদ্রলোক অ্যালফান্সো কিছু একটা নিয়ে ঝামেলা শুরু করে। এবার যেহেতু এখানের কেউ ইউক্রেনিয়ান ভাষা বুঝতো না, তাই জন্য অ্যালফন্সোর কথাও কেউ বুঝতে পারছিল না। কিন্তু ইভলিন দেখে যে সে এই ভাষাটা বুঝতে পারছে। এবার অ্যালফন্সো হেক্টর গ্রুপের খুবই প্রভাবশালী একজন পার্টনার ছিল। ইভলিন ভাবে যে হয়তো অ্যালফন্সোর মাধ্যমে সে জেকের হাত থেকে নিষ্কৃতি পেতে পারে। অ্যালফন্সো তার নিজের ভাষায় বলছিল যে আমি কি এখানে নিজের মজা করাতে এসেছি। এবার সেই শুনে ইভলিন হেসে ওঠে। জেক বলে যে তুমি হাসছো কেন? ইভলিন বলে যে অ্যালফন্সোর কথা শুনে আমি হাসছি। বাকিরা তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি ইউক্রেনিয়ান ভাষা জানেন, এবং ইভলিন বলে যে হ্যাঁ। এবার তখনই একজন এসে তাকে বলে যে মিসেস হার্পার, আপনি কি কিছুক্ষণের জন্য দোভাষীর কাজ করতে পারবেন? ইভলিন বলে যে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু জেক তাকে বলে যে তুমি আবার কবে থেকে এই ভাষা শিখলে? ইভলিন বলে যে তুমি হয়তো আমার ব্যাপারে অনেক কিছুই জানো না। 7 বছর আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার সব স্মৃতি চলে গেছিল। তুমি আর তোমার মা তখন বলেছে যে আমি তোমাদের গ্রামের গরিব অনাথ একটি মেয়ে। তোমার সাথে আমার নাকি ছোটবেলায় বিয়ে হওয়ার কথা ঠিক হয়েছিল, কিন্তু আমি দেখেছিলাম যে আমি বাড়ি ঘরের একটা কাজও করতে পারি না। তাহলে কি তুমি এতদিন ধরে আমাকে মিথ্যে বলেছিলে? জেক বলে যে কি আজেবাজে বলছো। তখনই লোকটি বলে যে মিস্টার হার্পার, আপনার স্ত্রীকে যদি একটু সাহায্য করতে বলেন তাহলে খুবই ভালো হয়। জেক মনে মনে ভাবে যে যদি আজকের ঘটনায় ইভলিনের মেমোরি ফিরে আসে, আর যদি কোনোভাবে তার মনে পড়ে যায় যে কি 7 বছর আগে ওই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এবং সে বলে ওঠে যে না না, আমার স্ত্রী ইউক্রেনিয়ান জানে না, ও আসলে গ্রামের সাধারণ অশিক্ষিত একটা মেয়ে। এবং তখনই এভলিন বলে ওঠে যে আমি আবারও বলছি আমি এই ভাষা জানি। এবং জেক তাকে সবার সামনে ঠাস করে এক চড় মারে। ইভলিনও তাকে ঘুরিয়ে এক চড় মারে এবং ইউক্রেনিয়ান ভাষাতেই কথা বলে ওঠে। এই কথা শুনে অ্যালফন্সো তাদের দিকে এগিয়ে আসে এবং ইভলিন অ্যালফন্সোর সাথে কথা বলতে শুরু করে। অ্যালফন্সো তাকে জিজ্ঞাসা করে যে তোমাকেই কি ট্রান্সলেটর হিসেবে হেক্টর গ্রুপ থেকে নিয়োগ করা হয়েছে? এবং ইভলিন বলে যে না, আমাকে ভাগ্যই তোমার ট্রান্সলেটর হিসেবে নিয়োগ করেছে। অন্য লোকেরা ইভলিনের কথা শুনে বুঝতে পারে যে ইভলিন ইউক্রেনিয়ান ভাষা জানে। তারা বলতে থাকে যে তাহলে ওর স্বামী যে বলল ও এই ভাষা জানে না। জেক বলে যে আমি সত্যিই জানতাম না যে আমার স্ত্রী এই ভাষা জানে। বাকিরা বলে ওঠে যে বাবার স্বামী হয়ে স্ত্রীর ব্যাপারে এতটুকুও জানে না। এবার ততক্ষণই সেখানে অ্যান্থনিও চলে এসেছিল। এবার অ্যান্থনি ভাবে যে জেক কি তাহলে জানে না যে তার স্ত্রী 10টা ভাষাতে দক্ষ, নাকি ইভলিন জেককে তার নিজের আসল পরিচয় দেয়নি। ওদিকে অ্যালফন্সোর ইভলিনকে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ইভলিন বিবাহিত জেনে সে বলে যে জেক তোমার যোগ্য না, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। এবং অ্যান্থনিও ইউক্রেনিয়ান ভাষা জানতো, তাই তাদের কথাবার্তা সেও বুঝতে পেরেছিল। অ্যালফন্সো বলে যে আমাদের যে নতুন ডিলটার কথা হচ্ছিল সেটা আমি ফাইনালাইজ করতে পারি যদি এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব ইভলিন নেয়। ইভলিন বলে যে কিন্তু আমি তো বিজনেসের ব্যাপারে কিছুই জানি না। অ্যান্থনি তখন বলে ওঠে যে চিন্তা করো না, এই ফিল্ডেই তুমি সবচেয়ে ভালো কাজ জানো। ইভলিন যদিও এই কথার কোনো মানেই বুঝতে পারে না, কিন্তু সে ভাব যে অন্তত স্বাবলম্বী হওয়ার একটা রাস্তা তো পাওয়া যাবে, তাই জন্য সে এই কাজটিতে রাজি হয়ে যায়। তখনই একটি মহিলার ধাক্কা লেগে ইভলিন পড়ে যাচ্ছিল এবং অ্যান্থনি তাকে ধরে নেয়।
বাড়ি ফিরে যেয়ে ইভলিনের ওপর চেঁচাতে থাকে যে তোমার সাহস হলো কি করে জবটা অ্যাকসেপ্ট করার, তুমি কি আমাকে ডিভোর্স দিতে এতটাই ইচ্ছুক? ইভলিন বলে যে আমার বাচ্চাটাকে মেরেও তোমার শান্তি হয়নি, এবার কি তুমি আমাকেও মারতে চাও? জেক বলে যে মানছি যা হয়েছিল তাতে আমার দোষ ছিল, কিন্তু এবার সেসব কথা ভুলে যাও। ইভলিন বলে যে ঠিক আছে, তোমার যা বলার তুমি মিস্টার হেক্টরকেই বলে দিও। ক্যারেন তখনই জেককে বলে যে তুমি চিন্তা করো না, আমি ইভলিনকে যে করে হোক ওই চাকরি থেকে বার করে দেব। জেক এই কথা শুনে বলে যে ইভলিন যদি তোমার মতো একটু বুঝদার হতো আমার কতই না ভালো হতো। ইভলিন মনে মনে ভাবে যে তোমার সাথে তোমার এই বুঝদার গার্লফ্রেন্ডেরও জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আমি করছি। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেদিন ইভলিনের হেক্টর গ্রুপ জয়েন করার কথা ছিল। কোম্পানির অফিসের বাইরে কিছু লোক তাকে রিসিভ করার জন্য তৈরি ছিল। এবার ইভলিন তো খুব সাধারণভাবেই সেখানে উপস্থিত হয়, কিন্তু তখনই গাড়িতে করে ব্র্যান্ডেড পোশাক পরে সেখানে হাজির হয় ক্যারেন। ফলে কোম্পানির লোকেরা কনফিউজড হয়ে যায় যে এই দুজন এমপ্লয়ের মধ্যে মিসেস হার্পার অর্থাৎ জেকে স্ত্রী কোনটা। তারা ভাবে যে ক্যারেন যেহেতু দামি গাড়ি দামি জামা পরে এসছে সেই নিশ্চয়ই মিসেস হার্পার। এবার ইভলিন যখন তার ব্যাগটা তুলতে যায় তখনই ক্যারেন সেটা লাথি মেরে সরিয়ে দেয় এবং বলে যে তোমার কি এত যোগ্যতা আছে এই কোম্পানিতে কাজ করার? যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার চাকরানের কাজগুলোই করো। ইভলিন তাকে ঠাস করে এক চড় মারতে যায়, কিন্তু তখনই কোম্পানির লোকেরা সেখানে এসে ইভলিনের হাত ধরে নেয় এবং ক্যারেনকে বলে যে ওয়েলকাম মিসেস হার্পার। ইভলিন তাদেরকে বলে যে আসল মিসেস হার্পার সে নিজেই। এবং তখনই ক্যারেন বলে ওঠে যে না, ও মিসেস হার্পার না, ও তো ওই বাড়ির চাকরানি। এবং ক্যারেন একটি ফটোও দেখায় যেখানে ক্যারেন আর জেক কিস করছিল এবং তখনই পিছনে ঘর ঝাঁট দিচ্ছিল ইভলিন। ইভলিন ছবিটা দেখে বুঝতে পারে যে এই ছবিটা 2 বছর আগের ছবি। তার মানে জেক 2 বছর ধরে ইভলিনকে ধোকা দিচ্ছে। এই ফটো দেখে কারো মনে কোনো সন্দেহ থাকে না যে আসল মিসেস হার্পার হলো ক্যারেনি। এবার এমপ্লয়িরা ইভলিনকে নানা কথা বলতে থাকে যে তুমি চাকরানি হয়েও বাড়ির মালকিন সাজার চেষ্টা করছো। ক্যারেন বলে যে এক্ষুনি এই মেয়েটিকে অফিস থেকে তাড়িয়ে দাও, আমি যেন কখনোই ওকে আর দেখতে না পাই। ইভলিন বলে যে আচ্ছা, তাহলে এটা তোমারই প্ল্যান ছিল, যে কি তোমাকে পাঠিয়েছে? ক্যারেন তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে আমার স্বামীর নাম একদম মুখে আনবে না, তুমি কেবলমাত্র একটা চাকরানি। এভলিন বলে যে আমি যদি চাকরানি হই তাহলে তুমি কি? এই বলে সে ক্যারেনকে মারতে যায়, কিন্তু বাকি লোকেরা তাকে আটকে দেয়। ক্যারেন বলে যে এক্ষুনি ওকে চাকরি থেকে বার করে দাও, কিন্তু কোম্পানির লোকটি অর্থাৎ ড্যানিয়েল বলে যে সেটা তো ম্যাডাম সম্ভব না, কারণ সেটা আমার হাতে নেই। মিস্টার হার্পার যতক্ষণ না নিজে থেকে বলছেন আমি কিছুই করতে পারবো না। ক্যারেন বলে যে ঠিক আছে, এইরকম মহিলাদের সাথে ডিল করার আমি আরো হাজারটা উপায় জানি। এবার আমরা অফিসের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্যারেনকে সবাই তোষামত করছিল এবং ড্যানিয়েল ইভলিনের ওপর এক গাদা কাজ চাপিয়ে দেয়। ইভলিন বলে যে এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সুতরাং এই কাজ আমি করব না। ড্যানিয়েল তখনই একটি ফাইল ছুঁড়ে ইভলিনের মাথায় একটি ক্ষত করে দেয় এবং বলে যে তোমার এত সাহস, প্রথম দিনেই তুমি বলছো কাজ করবে না? তোমার এত অ্যাটিটিউড থাকলে আমি তোমাকে এখান থেকে বেরও করে দিতে পারি। ইভলিন বলে যে আমাকে বার করবে? ক্যারেন বলে যে তুমি এখানে কাজ করতে এসেছো, তুমি কি এখানে মজা করতে এসেছো? এবং সে ইভলিনের গায়ে একটি জলের গ্লাস ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভলিনই উল্টে সেই গ্লাসটা ক্যারেনের গায়ে ফেলে দেয় এবং বলে যে কে কত কাজ করছে সেটা কিছুদিন পরেই বোঝা যাবে, যখন অ্যালফোন্সো কোম্পানিতে মিটিং করতে আসবে। ইভলিন বলে যে ড্যানিয়েল, ফাইলগুলো জল পড়ে নষ্ট হয়ে গেছে, আমার জন্য নতুন করে আবার ফাইল এনে দাও। এবার ইভলিন ওয়াশরুমে যায় এবং সেখানেই তখন অ্যান্থনি আসে। ইভলিন তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? এবং এই শুনে অ্যান্থনি বলে যে ইভলিন, এখানে আমরা ছাড়া আর কেউ নেই, তাই এই মেমোরি লসের নাটকটা এবার বন্ধ করো। ইভলিন বলে যে আমি সত্যিই বলছি, 7 বছর আগে আমার সত্যিই মেমোরি লস হয়েছিল। অ্যান্থনি বলে যে তুমি কি ওই জেকের জন্য তোমার অতীতের সমস্ত সম্পর্ক ত্যাগ করেছো? ইভলিন মজা করে বলে যে তুমি এত রাগ করছো কেন, তুমি কি আমার কোনো এক্স ছিলে? এই কথা শুনে অ্যান্থনি রেগে সেখান থেকে চলে যায়। ইভলিন মনে মনে ভাবে যে আচ্ছা, সত্যি এই ছেলেটা আমার কোনো এক্স ছিল না তো? কিন্তু যদি সত্যি তা হয়ে থাকে তাহলে হয়তো ওর মাধ্যমেই আমি আমার অতীতের কথা জানতে পারবো। এবার সে তার ডেস্কে ফিরে আসে এবং তখনই সবাই তাকে ঘিরে ধরে।
ক্যারেন তার সামনে এসে বলে যে আমার যে জেড ব্রেসলেটটা চুরি করেছো সেটা বার করো। এখানে একমাত্র তোমার সাথেই আমার শত্রুতা আছে, নিশ্চয়ই তুমিই সেটা চুরি করেছো। আসলে ক্যারেন ব্রেসলেটটা ইভলিনের ব্যাগে ঢুকিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছিল। ক্যারেন বলে যে তুমি যদি না নিয়ে থাকো তাহলে তোমাকে সার্চ করা হোক, এবং কয়েকজন লোক এসে এভলিনকে চেপে ধরে। একটি এমপ্লয়ি খুবই নোংরা ভাবে এভলিনের দিকে হাত বাড়ায় তাকে সার্চ করার জন্য। এভলিন তখনই তার হাই হিল দিয়ে একজনের পা মারিয়ে দেয় এবং অপর একজনের হাত ধরে তার চুলের কাঁটাটি লোকটির হাতে গেঁথে দেয়। ক্যারেন চেঁচিয়ে ওঠে যে তুমি কি পাগল হয়ে গেছো? এভলিন বলে যে পাগল হলে আমি ওর হাতে না, অন্য কোথাও কাঁটাটা ঢোকাতাম। ড্যানিয়েল বলে যে এবার কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ইভলিন বলে যে হ্যাঁ, নিশ্চয়ই ডাকো। অ্যাসল্ট, ওয়ার্ক প্লেস বুলিং, আমি যা যা করেছি শুধুমাত্র সেলফ ডিফেন্সে করেছি। আমিও পুলিশ আর মিডিয়াকে সব কিছু বলবো যে এখানে কি হয়েছিল। আমার কোনো কিছু হারানোর ভয় নেই। দেখা যাক কারই বেশি শাস্তি হয়। কল করো। আচ্ছা, তোমরা কল করছো না, তাহলে আমিই করছি। এই বলে সে নিজেই তার ব্যাগ থেকে ফোন বার করতে যায়, এবং তখনই তার ব্যাগ থেকে একটি জেড ব্রেসলেট পরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ক্যারেন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে যে চোর, আমার ব্রেসলেট চুরি করেছিলে? তুমি জানো ওটার দাম $3 মিলিয়ন। কিন্তু ওই ব্রেসলেটটা দেখেই হঠাৎই ইভলিনের মাথা ব্যথা শুরু হয়ে যায়, এবং তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে তার 18th বার্থডেতে তার বাবা এটা তাকে গিফট দিয়েছিল। তখনই ক্যারেন বলে ওঠে যে 3 মিলিয়নের ব্রেসলেট তুমি চুরি করেছো। তুমি জানো এর জন্য তোমার 10 বছরের জেল হতে পারে। এভলিন বলে ওঠে যে ওটার দাম 3 মিলিয়ন না। ক্যারেন বলে যে তুমি কি বলতে চাইছো? জেক আমাকে নকল জিনিস দিয়েছে, এটা আমাকে জেক গিফট করেছিল। এভলিন বলে যে এটার দাম 3 মিলিয়নের অনেক বেশি। এটার দাম 100 মিলিয়ন। এটাকে বলে স্কাই লুপ, আর এটা তোমার জিনিসও না। ক্যারেন বলে যে তোমাকে আমি বলে রাখি জেক এটা আমাদের 3rd অ্যানিভার্সারিতে গিফট করেছিল। এভলিন বলে যে না, এটা আমার স্কাইলুপ। ততক্ষণে অ্যান্থনি সেখানে এসে গেছিল এবং সে সবটাই দেখছিল। অ্যান্থনি ভাবে যে এতদিন আগের ছোট্ট একটা কথা এভলিনের মনে আছে, কিন্তু এই অ্যান্থনির কথা তার মনে নেই। তার মানে মেমোরি লসটা নিশ্চয়ই একটা মিথ্যা বাহানা। ওইদিকে ততক্ষণে একজন এমপ্লয়ি গুগলে সার্চ করে দেখে যে সত্যি এই ব্রেসলেটটির দাম 100। ক্যারেন তাই শুনে ভাবে যে মা, এত দামি ব্রেসলেটটা ওর ব্যাগে রাখাটা ঠিক হয়নি। বাকিরা বলে ওঠে যে তাহলে কি সত্যি ব্রেসলেটটা ইভলিনের? আর ইভলিনই কি তাহলে আসল জেক হারপারের স্ত্রী? কারণ ক্যারেন তো এসে থেকেই ইভলিনকে টার্গেট করছে। ক্যারেন তখনই বলে ওঠে যে চুপ করো। কোনো জিনিসের দাম ঠিকভাবে বলতে পারা মানে এই না যে সেই জিনিসটা তার। তখনই এভলিন বলে যে আর যদি আমি বলি যে আমার নাম এতে খোদাই করা আছে তাহলে? ক্যারেন হাসতে হাসতে বলে যে 100 মিলিয়নের ব্রেসলেটে তোমার নাম, এবং সত্যিই সেখানে ইভলিনের নাম খোদাই করা ছিল। সেটা দেখে ক্যারেন অবাক হয়ে যায় এবং সেই ব্রেসলেটের টুকরোটা নিজের কাছে লুকিয়ে নেয়। বাকিরাও বলতে থাকে যে আমাদেরও দেখাও, কিন্তু ক্যারেন সেটা ভেঙে গুঁড়ো করে দেয়। এভলিনের মনে পড়ে যে তার বাবার দেওয়া শেষ উপহারটা এইভাবে নষ্ট হয়ে গেল। এবার বাকিরা বুঝে যায় যে আসল মিসেস হার্পার কে। কিন্তু তখনই ক্যারেন বলে ওঠে যে আচ্ছা, তোমাদের বিশ্বাস হচ্ছে না, আমি তাহলে জেককে এখনই কল করছি। ওই এসে তোমাদের সবাইকে চাকরি থেকে বার করবে। এবং সে জেককে কল করে। জেক বলে যে হ্যাঁ বেবি, বলো। ক্যারেন কেঁদে কেঁদে বলে যে সোনা, সবাই তোমার কোম্পানিতে আমাকে বুলি করছে, তুমি তাড়াতাড়ি এসো। বাকিরা এতে ভাবে যে সত্যি হয়তো ক্যারেনই মিসেস হার্পার। ড্যানিয়েল এতে ভয় পেয়ে যায় এবং ক্যারেনকে বলে যে আপনি বলুন কি করতে হবে, আমি সব করতে রাজি আছি। ক্যারেন বলে যে যে আমার ব্রেসলেটটা ভেঙেছে তাকে আমার সামনে ক্ষমা চাইতে হবে। এভলিন বলে যে জেক যখন আসবে আমি তখন ওকে জিজ্ঞাসা করব যে ওর কটা বউ। ক্যারেন বলে যে শোনো সবাই, জেক আসার আগে যদি ইভলিন আমার কাছে ক্ষমা না চায় তোমাদের কারোর চাকরি কিন্তু থাকবে না। ড্যানিয়েল এবং অন্যান্যরা ইভলিনকে জোর করে ধরে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করে, এবং তখনই সেখানে অ্যান্থনি আসে। সে সবটাই দেখছিল এতক্ষণ ধরে। সে এসে বলে যে তোমাদের এত সাহস কে দিল মিসেস হার্পারের সাথে এরকম ব্যবহার করার? ড্যানিয়েল বলে যে না স্যার, উনি মিসেস হার্পার না, আসল মিসেস হার্পার তো এই যে ক্যারেন। উনি তো এক্ষুনি যে হার্পারের সাথে ফোনে কথা বললেন। কিন্তু ক্যারেন অ্যান্থনির সামনে আর স্বীকার করতে পারে না সে আসলে কে। ড্যানিয়েল এবং বাকিরা সবটাই বুঝতে পারে এবং তারা ইভলিনের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে যে আমরা ক্যারেনের কথাতেই এতক্ষণ এরকম করছিলাম। ইভলিন বলে যে আচ্ছা, আর যদি সত্যি আমি মিসেস হার্পার না হতাম, তবুও তোমাকে কে অধিকার দিয়েছে কোনো এমপ্লয়ির সাথে এইরকম ব্যবহার করার?
এভলিন বলে যে হেক্টর গ্রুপে কি যে কেউ এইভাবে এমপ্লয়ি হিসেবে ঢুকে পড়তে পারে? অ্যান্থনি বলে যে কখনোই না। এই মেয়েটি তো হেক্টর গ্রুপের ঝাড়ুদার হওয়ারও যোগ্য না। এক্ষুনি ভালো করে ইনভেস্টিগেট করা হবে যে কার সাহায্যে এখানে ঢুকেছে। আর এই ঘটনার সাথে যে সমস্ত এমপ্লয়িরা জড়িত ছিল তাদের ব্যাপারেও ভালো করে ইনভেস্টিগেট করা হবে। দরকারে তাদেরকে বার করে দেওয়া হবে। এবার তখনই সেখানে জেক আসে এবং ক্যারেনকে জড়িয়ে ধরে এবং বলে যে ক্যারেন, আর কেউ তোমাকে বুলি করতে পারবে না, আমি এখানে এসে গেছি। খোদ হেক্টরও তোমাকে কিছু করতে পারবে না। হেক্টর তখনই বলে ওঠে যে ও তাই, এবং হেক্টর এবং ইভলিনকে দেখে জেক চমকে যায়। সে বলে যে তোমরা এখানে কি করছো? এভলিন বলে যে আমাদের জিজ্ঞাসা না করে তুমি তোমার প্রিয় স্ত্রীকে জিজ্ঞাসা করো। জেক বলে ওঠে যে কি বলছো তুমি? তুমিই তো আমার স্ত্রী, ও তো আমার বোন। এভলিন বলে যে আচ্ছা বোন, তুমি মনে হয় জানো না তোমার বোন অফিসে নিজেকে তোমার স্ত্রী বলে পরিচয় দিচ্ছিল, এমনকি সবাইকে তোমাদের চুমু খাওয়ার ফটোও দেখিয়েছে। ক্যারেন তখন মিথ্যে বলে যে না না, আমি এরকম কিছুই করিনি। ইভলিন বলে যে ক্যারেন, তোমাকে বোকা বলাও মনে হয় তোমার প্রশংসা করা হয়ে যায়। তোমার কি মনে হয় হেক্টর গ্রুপে কোনো সিসিটিভি নেই? সিসিটিভি গুলো কি ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে? অ্যান্থনি জেককে বলে যে কোম্পানির এক্সিকিউটিভ হয়ে তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছো, এটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। জেক বলে যে না না, এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এভলিন বলে যে তাই, কিন্তু ক্যারলিন তো এখনো তোমার হাত ধরে রয়েছে। জেক সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে নেয়। এভলিন বলে যে জেক, আমার ডিভোর্স চাই। জেক বলে যে তুমি কি বলছো? তুমি একটা চাকরি পেয়ে গেছো বলে তুমি কি ভাবছো তুমি ন্যান্সির কাস্টাডি পেয়ে যাবে? কখনোই পাবে না। হেক্টর বলে ওঠে যে কেন পাবে না, নিশ্চয়ই পাবে। এভলিন আমার ব্রাঞ্চ অফিসের নতুন ম্যানেজার। জেক চমকে যায় এবং বলে যে কি, কোন বেসিসে? এভলিন বলে যে কেন, একা হাতে আমি ইউএল গ্রুপের প্রজেক্টটা কনফার্ম করেছি, সেটাই কি যথেষ্ট না? এবং তখনই সেখানে অ্যালফন্সো আসে এবং অ্যালফন্সো এবারে চাইনিজ ভাষা শিখে এসেছিল। সে বলে যে এভলিন, আমি তোমার জন্য এটুকু করতেই পারি। তখনই জেক বলে ওঠে যে আচ্ছা, এবার বুঝতে পেরেছি ডিভোর্স দেওয়ার জন্য তোমার এত কিসের চাহিদা, কারণ তুমি তোমার নেক্সট টার্গেট পেয়ে গেছো। তাই ভাবি, অফিসে আসার পরই এত তাড়াতাড়ি কারোর উন্নতি কি করে হয়? নিশ্চয়ই তুমি অ্যালফন্সোর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছো। এই কথা শুনেই অ্যালফন্সো জেককে এক ঘুষি মারে এবং বলে যে ইভলিনকে অপমান করার একদম চেষ্টা করবে না। যে উল্টে বলে যে কেন, সত্যিটা হজম হচ্ছে না? বাজে মেয়ে, তুমি কি বেশি পবিত্র সাজার চেষ্টা করছো? এবং তখনই অ্যান্থনিও তাকে এক ঘুষি মারে এবং বলে যে তোমার গার্লফ্রেন্ড এখনো তোমার পাশে দাঁড়িয়ে, আর তুমি এভলিনের দিকে আঙুল তুলছো। জেক বলে যে বাহ এভলিন, আমি সত্যিই তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। আমি ভাবিনি যে তুমি অ্যান্থনি অ্যালফন্সো দুজনকেই হাত করে নেবে। অ্যালফন্সো আবারও জেককে ঘুষি মারতে চায়, কিন্তু ইভলিন তাকে থামিয়ে দেয় এবং বলে যে ও কি বলতে চাই ওকে বলতে দাও। জেক বলে যে কেন, আমি কি কিছু ভুল বললাম? তুমি ডিভোর্স দিতে চাও কারণ ওই অ্যালফন্সোর জন্য, তাই তো? নিশ্চয়ই তোমার সাথে ওর আগে থেকেই সম্পর্ক ছিল, তাই জন্যই তো তুমি ওর ভাষা জানতে। এভলিন বলে যে আমার বাচ্চাটা হারানোর পর তোমার আসল রূপ আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু তুমি যে এতটাও নিচে নামতে পারো সেটা ভাবিনি। জেক বলে যে বাচ্চাটা আদৌ আমার ছিল তো, নাকি ওটা অ্যান্থনি বা অ্যালফন্সোর? এই কথা শুনে ইভলিন তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমাকে আমি সামনের সপ্তাহে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। এরপর আমাদের কোর্টে দেখা হবে, আর আমাদের বাচ্চার মৃত্যুর বদলা আমি নেবই। জেক বলে যে তাই, আচ্ছা দেখা যাবে, তবে পরে যেন এই দুজন তোমাকে ত্যাগ করলে আমার কাছে কাঁদতে কাঁদতে এসো না। তুমি শুধুমাত্র একটা মহিলা যার সাথে আমি 7 বছর শুয়েছি। এভলিন বলে যে তুমি বলছিলে না আমি কারোর প্রেমে পড়ে তোমাকে ডিভোর্স দিয়েছি? তুমি ঠিকই বলেছ, আমি নিজেকে ভালোবেসেছি। আর আমার কথা মিলিয়ে নিও, আমি তোমাকে নিঃস্ব করে দেব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখনই ক্যারেন জেকের হাত ধরে বলে যে জেক ভালোই তো হয়েছে। জেক এক ঝটকায় তাকে সরিয়ে দেয় এবং তাকে ঠাস করে এক চড় মারে। জেক ক্যারেনের গলা টিপে ধরে যে আমি তোমাকে মেরে ফেলবো, তোমার জন্যই ইভলিন আমাকে ডিভোর্স দিচ্ছে। ক্যারেন বলে যে কিন্তু আমরা তো সেটাই চেয়েছিলাম, তুমিই তো বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। জেক বলে যে এই ঘটনার জন্য যদি আমার কেরিয়ারের কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ক্যারেন বলে যে তুমি চিন্তা করো না, আমার কাছে অন্য প্ল্যান আছে। অন্যদিকে আমরা ইভলিন আর অ্যান্থনিকে দেখতে পাই। ইভলিন বলে যে জেককে কি এই চাকরি থেকে বার করে দেওয়া যায় না? অ্যান্থনি বলে যে জেক যেহেতু হেক্টর গ্রুপের একজন শেয়ার হোল্ডার, তাই বোর্ড মিটিং ছাড়া তাকে বার করা যাবে না।
এভলিন বলে যে ঠিক আছে, কিন্তু আমি একটু একটু করে ওর সব কাছের জিনিস কিনে নেব। অন্যদিকে জেক আর ক্যারেনও ইভলিনকে অপদস্থ করার নতুন প্ল্যান শুরু করে। এবার আমরা অফিসের দুটি মেয়েকে দেখতে পাই, যারা ওয়াশরুমে ইভলিনের নামে গসিপ করছিল। তারা বলা বলি করছিল ইভলিন কিভাবে বাঁকা পথে এত সহজে তাড়াতাড়ি সফলতা অর্জন করছে। ইভলিন নাকি বসদের সাথে ঘনিষ্ঠ হওয়ার বদলে এই সমস্ত সুযোগ সুবিধা বাড়ছে। এমন সময় একটি মেয়ে বলে যে সে একটি গ্রুপ চ্যাটে ইভলিনের অনেক রকম ফটো দেখতে পেয়েছে, এবং সেই সব ফটো দেখলেই বোঝা যায় যে ইভলিন কিরকম টাইপের মেয়ে। তখনই পিছনের একটি ওয়াশরুম থেকে ইভলিন বেরিয়ে আসে এবং বলে যে কি ব্যাপার, আমাকে দেখে তোমরা চুপ করে গেলে কেন? এবং তারা ইভলিনকে দেখে তার থেকে ক্ষমা চাইতে থাকে। ইভলিন বলে যে গ্রুপ চ্যাটটা আমাকে দেখাও, এবং সে সেখানে নিজের কিছু আপত্তিকর ফটো দেখতে পায়। ইভলিন তাদের জিজ্ঞাসা করে যে এই গ্রুপের অ্যাডমিনকে, সেটা কি তোমরা জানো? মেয়েগুলি বলে যে কোম্পানির কেউ হয়তো কোনো অল্টারনেটিভ অ্যাকাউন্ট থেকে এটা ইউজ করছে। এভলিন বলে যে আমি একটা নাম্বার পাঠাচ্ছি, ওটা গ্রুপে অ্যাড করো, আর যেখানে যেটা শুনবে সেটা বিশ্বাস করবে না। পরের বার কিন্তু তোমরা আর ছাড় পাবে না। অফিসের অন্যান্য এমপ্লয়িরাও ইভলিনের সাথে নানা লোকের নাম জুড়ে নানা রকম সমালোচনা করছিল। এবার জেকের ফোনে তখনই একটি মেসেজ আসে যে অ্যান্থনি বিল্ডিং ছেড়ে বেরিয়েছে, এবং জেক তার শয়তানি প্ল্যান শুরু করে দেয়। এভলিনের সাথে মিস্টার লুইস নামে একজন বিজনেস পার্টনারের মিটিং ছিল, এবং আমরা দেখতে পাই লোকটি এভলিনকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে। এভলিন তাতে রেগে যায় এবং সেখান থেকে উঠে চলে যেতে চায়, কিন্তু লোকটি তাকে বলে যে তুমি এত ভালো সাজার অভিনয় করছো কেন? কাল রাতে যে ফটোগুলো পাঠিয়েছিলে তাতে তো তোমাকে খুবই হট লাগছিল। এভলিন বলে যে কি ফটো, আমি তো কোনো ফটো পাঠাইনি। লোকটি বলে যে মিথ্যে কথা বলো না, এবং সেই ইভলিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে হাজির হয় মিসেস লুইস, মিস্টার লুইসের স্ত্রী, এবং তার স্বামীর সঙ্গে একজন মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে মিসেস লুইস গিয়ে এভলিনের মাথা ধরে টেবিলে ঠুকিয়ে দিতে শুরু করে। মহিলাটি বলে যে তুমি আমার স্বামীর সাথে নোংরামি করছো, আমি তোমাকে ছাড়বো না। ততক্ষণেই সেখানে অফিসের লোকজনও মজা দেখার জন্য জড়ো হয়ে গেছিল। এবার জেক সেখানে আসে এবং ভালো সাজের অভিনয় করে মিসেস লুইসকে বলে যে আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। মিসেস লুইস বলে যে আমি কি অন্ধ? আমি নিজের চোখে দেখেছি ওদের কিস করতে, আর ওই মেয়েটা আমার স্বামীকে সিডিউস করার চেষ্টা করছিল। এভলিন ততক্ষণে অ্যান্থনিকে কল করে দিয়েছিল। এভলিন মিসেস লুইসকে বলে যে আমি কিছুই করিনি, উনিই আমাকে হ্যারাস করছিলেন। সিকিউরিটি ক্যামেরায় সব ফুটেজ আছে। মিসেস লুইস বলে যে তাই, তাহলে আগের দিন রাতে এই সমস্ত নোংরা ফটো তুমি কেন পাঠিয়েছিলে? বাইরে এমপ্লয়িরাও তখন বলে যে আচ্ছা, তাহলে গ্রুপ চ্যাটের সব কথাই সত্যি। মিস্টার লুইসও তখন নিজেকে ভালো দেখানোর জন্য বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি কিছু করিনি, ওই আমাকে সিডিউস করেছে। জেক বলে যে এভলিন তুমি এটা খুবই খারাপ করেছো, ওনাদের কাছে ক্ষমা চাও। এভলিন বলে যে ক্ষমা চাইবো, এবং সে একটি কাচের অ্যাশট্রে জেকের মাথায় ছুঁড়ে মারে। জেক চেঁচিয়ে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছো? এভলিন বলে যে হ্যাঁ আমি পাগল। তুমি কি ভাবছো আমি জানি না এসবের পিছনে কে আছে? জেক বলে যে তুমি নিজে অ্যালফন্সোর সাথে চিট করেছো, তারপর আবার আমায় দোষ দিচ্ছ। তোমার মতো একজন মহিলার এই কোম্পানিতে থাকা উচিত না। তোমাকে আমি এক্ষুনি কোম্পানি থেকে বার করে দেব। বাইরে যে সমস্ত এমপ্লয়িরা দাঁড়িয়ে ছিল তারাও চেঁচিয়ে ওঠে যে হ্যাঁ হ্যাঁ, এনাকে বার করে দেওয়া উচিত। এবং তখনই সেখানে অ্যান্থনি হাজির হয় এবং বলে যে ইভলিন কোম্পানিতে থাকবে না যাবে সেটা কিন্তু তোমরা ঠিক করার কেউ না, কিন্তু ফেক রিউমার ছড়ানোর জন্য তোমাদের কি শাস্তি হবে সেটা ভেবেছো? এমপ্লয়ারগুলি বলে ওঠে যে না না, আমরা কিছু করিনি, আমরা কোনো গুজব রটাইনি। তখনই অ্যান্থনির সেক্রেটারি অ্যান্ড্রু বলে যে তাদের গ্রুপ চ্যাটের সমস্ত ডিটেলস দিয়ে লস্যুট ফাইল করা হয়েছে। গ্রুপ চ্যাটের পিকচারগুলি এআই দ্বারা তৈরি ছিল। এই ধরনের ফেক ফটো স্প্রেড করার জন্য এই সমস্ত এমপ্লয়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অ্যান্থনি বলে যে এই ঘটনার সাথে যারা যুক্ত সবাইকেই কাজ থেকে বার করে দেওয়া হবে। জেক মনে মনে ভাবে যে ভাগ্যিস আমি আমার সমস্ত ডিটেলস আগে থেকেই ডিলিট করে দিয়েছিলাম। তখনই মিসেস লুইস বলে যে আচ্ছা, গ্রুপের ফটোগুলো না হয় মিথ্যা, কিন্তু তুমি নিজে আমার স্বামীকে ফটোগুলো পাঠিয়েছিলে, সেগুলো কি? তখনই অ্যান্থনি দেখে যে ইভলিনের মাথা ফেটে রক্ত পড়ছে। সে বলে যে মিসেস লুইস, এটা কি আপনি করেছেন? মিসেস লুইস বলে যে হ্যাঁ, যা করেছি বেশ করেছি। অ্যান্থনি মিসেস লুইসকে এক চড় মারে এবং বলে যে এত সাহস আপনার কি করে হয়? মিসেস লুইস বলে যে তুমি আমার গায়ে হাত তুললে, আমি চাইলে লুইস ফ্যামিলি তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিতে পারে।
অ্যান্থনি বলে যে সবাই জানে লুইস ফ্যামিলির এখন কি অবস্থা। অ্যান্ড্রু, 10 মিনিটে পুরো লুইস ফ্যামিলি যেন দেউলিয়া হয়ে যায় সেই দায়িত্ব তোমার। মিসেস লুইস বলে যে অ্যান্থনি, তুমি এই মেয়ের জন্য আমাদের সাথে এমন করছো? তুমি জানো না এই মেয়েটি কেমন? এভলিন বলে যে দেখুন, আমি আপনার স্বামীকে কোনো মেসেজ করিনি, চাইলে আপনি আমার ফোনটা চেক করতে পারেন। এবং মিসেস লুইস চেক করে দেখে যে সত্যি এভলিন তাকে কোনো মেসেজই করেনি। এভলিন বলে যে আমার অফিসে ক্যামেরা লাগানো আছে, সেটা দেখলেই বোঝা যাবে যে আমি ওনাকে সেডিউস করছিলাম নাকি উনি আমাকে অ্যাসল্ট করার চেষ্টা করছিলেন। মিস্টার লুইস তখন বলে যে আসলে আমি ওই ফটোগুলো দেখে ভেবেছিলাম যে তুমি আমার প্রতি ইন্টারেস্টেড। মিসেস লুইস তাকে মারতে মারতে বলে যে নিজেকে আয়নায় দেখেছো, তোমার প্রতি ওই মেয়েটা ইন্টারেস্টেড হবে। এবং তারা বারবার করে এভলিনের কাছে ক্ষমা চায়। এভলিন মিসেস লুইসকে তুলে বলে যে ঠিক আছে, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আসলে আপনিও আমার মতো একটা পরিস্থিতির শিকার। আসল কালপ্রিট তো ওই লোকটা, মিস্টার লুইস। মিসেস লুইস বলে তুমি ঠিকই বলেছ। এবং এই বলে মিসেস লুইস মিস্টার লুইসের মেন পয়েন্টে এক লাথি মারে। মিসেস লুইস বলে যে আমি যদি ভুল না করি তাহলে জেকি তো তোমার এক্স হাজবেন্ড, তাই না? ভালো করে দেখো, এই লোকটার কোনো হাত নেই তো এই ঘটনার পিছনে। এবার ততক্ষণে ডক্টর সেখানে এসে যায় এভলিনকে চেক করার জন্য। অ্যান্থনি জেককে বলে যে জেক, সব ঘটনায় কিন্তু কিছু না কিছু প্রমাণ রেখে যায়, দেখো তোমাকে না জেলে পৌঁছতে হয়। এবার আমরা দেখতে পাই যে ডক্টর চেন ইভলিনের মাথার ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছিল এবং অ্যান্থনি তখন কিছু কাজ করছিল। ডক্টর চেন হঠাৎ অ্যান্থনির ল্যাপটপটা বন্ধ করে দেয় এবং বলে যাই, তোমার স্ত্রী ঘায়েল আর তুমি এখনো কাজ করছো? অ্যান্থনি এতে প্রচন্ড এম্বারেস হয়ে যায় এবং বলে যে ডক্টর, তোমার কিছু ভুল হচ্ছে, ইভলিন আমার স্ত্রী না। ডক্টর বলে যে আমার বয়স হয়েছে কিন্তু এতটাও হয়নি। আমি আগের মাসেই তোমার ডেস্কে তোমাদের দুজনের ফটো দেখলাম। অ্যান্থনি কথা ঘোরানোর জন্য বলে যে ডক্টর চেন, দাদু আপনার সাথে চেস খেলবে বলে বসে আছে। ডক্টর চেন বলে যে আরে ধুর, দাবা খেলা বাদ দাও। ও আচ্ছা, আমি বুঝেছি, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা মিটমাট করে নাও। এভলিন ভাবে যে অ্যান্থনি কেন তার ফটো নিজের কাছে রাখবে, তাহলে কি সত্যিই অ্যান্থনি তার এক্স? অন্যদিকে অ্যান্থনি ডক্টর চ্যানকে বাইরে নিয়ে গিয়ে সব ব্যাপারটা বলে যে এভলিন তার ফিয়ন্সে ছিল ঠিকই কিন্তু তাদের বিয়ে হয়নি। ডক্টর বলে যে এভলিন কি জানে যে তার পরিবারের সাথে কি হয়েছিল? যদি না জানে তাহলে এখনই ওকে জানানোটা ঠিক হবে না। এবার অ্যান্থনি বুঝতে পারে যে এভলিন যে স্মৃতি ভ্রংশ হওয়ার কথাটা বলেছিল সেটা সত্যিই ছিল। এভলিন তাকে বলে যে আচ্ছা, আমি কিছু কিছু কথা মনে করতে পারি, যেমন আমার বাবার কথা। আমার মনে আছে আমার বাবা আমাকে হেক্টর ফ্যামিলির কথা বলেছিল। তোমাদের ফ্যামিলির সাথে কি আমার ফ্যামিলির কোনো সম্পর্ক ছিল? অ্যান্থনি বলে যে হোয়াইট ফ্যামিলি আর হেক্টর ফ্যামিলি বহু বছর ধরে ফ্যামিলি ফ্রেন্ডস। এভলিন বলে যে তাহলে আমি তোমার কে হই? এবার অ্যান্থনি ভাবে যে যেহেতু এভলিন অ্যান্থনির বিয়ে ছেড়ে পালিয়েছিল, তার মানে নিশ্চয়ই এভলিন অ্যান্থনিকে পছন্দ করতো না। তাই জন্য সে নিজের আসল পরিচয়টা দেয় না। সে বলে যে আসলে আমরা ভাই বোন, তুমি আমার কাজিন। এভলিন বলে যে তাহলে আমার মা বাবার কি হলো? অ্যান্থনি তাকে মিথ্যে করে বলে যে তুমি নিখোঁজ হওয়ার পর তোমার বাবা মা খুবই ভেঙে পড়েছিল, তাই জন্য তারা ইউরোপ শিফট করে গেছে, তুমি কি তাদের খুঁজে বার করতে চাও? এভলিন বলে যে হ্যাঁ চাই, কিন্তু তার আগে আমি এখানে সমস্যাগুলি মিটিয়ে নিতে চাই। অন্যদিকে আমরা জেক ও ক্যারেনকে দেখতে পাই। জেক ভাবছিল যে কিভাবে ইভলিনকে এই কোম্পানি থেকে তাড়ানো যাবে, কারণ এখন তো অ্যান্থনি তার সাপোর্টে আছে, তাই তাকে তাড়ানোটা সহজ হবে না। এমন সময় ক্যারেন বলে যে যদিও নিজে থেকেই রিজাইন করে দেয় তাহলে কেমন হয়। এবং এটা শুনে জেকের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে বলে যে আচ্ছা, তাহলে দেখাই যাক এভলিন, তুমি তোমার সন্তান আর কেরিয়ারের মধ্যে কোনটা চুজ করো। তো ক্যারেনকে বলে যে ক্যারেন, এইসব মিটে গেলে আমি তোমাকে বিয়ে করে নেব। এবার ক্যারেনের হাতে তখন আমরা একটি রিপোর্ট দেখতে পাই, ক্যারেনের প্রেগনেন্সি রিপোর্ট। আসলে ক্যারেনও প্রেগনেন্ট ছিল, কিন্তু সে ভাবে যে তার প্রেগনেন্সির কথাটা সে পরে জানাবে জেককে, এই সমস্ত ঝামেলা মিটে গেলে। এবার ততদিনে কিন্তু এভলিন আর জেকের ডিভোর্সও হয়ে গেছিল এবং এভলিন ন্যান্সিকে নিয়ে আলাদা থাকতো। হঠাৎই একদিন এভলিনের ন্যান্সিকে স্কুল থেকে আনতে একটু দেরি হয়ে যায় এবং সে তাড়াহুড়ো করে অফিস থেকে বেরোচ্ছিল ন্যান্সি স্কুলে যাওয়ার জন্য। অ্যান্থনি তাকে দেখতে পায় এবং তাকে লিফট দেওয়ার জন্য বলে, কিন্তু এভলিন পৌঁছানোর আগেই জেক ন্যান্সি স্কুলে পৌঁছে যায়। এবার ন্যান্সির বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে ন্যান্সিকেও স্কুলের বাচ্চারা বুলি করত। তখনই জেক সেখানে পৌঁছায়। ন্যান্সি তাকে বলে যে বাবা, তুমি কি আর আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে চাও না? এবং জেক বলে যে ওই জন্যই তো আমি তোমাকে স্কুল থেকে নিতে এসেছি। জেক তাকে বলে যে ন্যান্সি,
তোমার মা চায় না যে আমি তোমার সাথে দেখা করি, তাই আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছি। এবং সে ন্যান্সিকে নিয়ে চলে যায়। এবার এভলিন স্কুলের সামনে এসে দেখে যে সেখানে ন্যান্সি নেই এবং সে চিন্তিত হয়ে পড়ে। তখনই সে জেককে কল করে এবং বলে যে এগ্রিমেন্টে স্পষ্ট লেখা আছে তুমি ন্যান্সির সাথে দেখা করতে পারবে না। জেক বলে যে আমি কি করব বলো, ন্যান্সি তো আমাকে মিস করছিল। এবং ন্যান্সি বলে যে হ্যাঁ, তুমি আমাকে বাবার সাথে কেন দেখা করতে দাও না মা, তুমি বাজে। জেক তাকে বলে যে তুমি তো অনেকদিন আমার মায়ের বাড়িতে আসোনি, ন্যান্সিকে যদি পেতে চাও তাহলে আমার মায়ের বাড়িতে চলে এসো। এবার এভলিন তার শাশুড়ির বাড়ির সামনে আসে। অ্যান্থনি বলে যে আমিও তোমার সাথে যাব, কিন্তু এভলিন বলে যে তুমি হেক্টর গ্রুপের সিইও, এই সমস্ত সামান্য ব্যাপারে তোমাকে মানায় না। অ্যান্থনি বলে যে ঠিক আছে, তাহলে আমি বাইরেই অপেক্ষা করছি। এবার এভলিন ভেতরে যায় এবং দেখতে পায় তার শাশুড়ির অপর এক নাতি ন্যান্সিকে বুলি করছে। তার শাশুড়ি তাকে দেখে বলে যে অসভ্য মহিলা, তুই আর তোর এই অনামুখী মেয়ে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা। জেক তখনই এসে বলে যে এভলিন এসে গেছো, চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি। ন্যান্সি তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে বাবা, আমি তোমার সাথে থাকবো, মা ভালো না, মা আমাকে তোমার সাথে মিশতে দেয় না। এভলিন তাকে বলে যে ন্যান্সি, আমি তোমাকে সেফ রাখার জন্যই এমনটা করছি। জেক বলে যে দেখো, আমি তো ন্যান্সিকে আটকাচ্ছি না, কিন্তু ন্যান্সি যদি নিজে থেকেই না যেতে চায় তাহলে আমি কি করব বলো। আর আমি তোমার সাহায্য করারই চেষ্টা করছি। তুমি জানো ন্যান্সিকে স্কুলে বুলি করা হয় কারণ ওর বাবা নেই। ইভলিন, তোমার এই স্বার্থপরতার জন্যই বাচ্চাটাকে এইসব সহ্য করতে হচ্ছে। এভলিন বলে যে কিন্তু তুমি আমাকে চিট করেছো। জেক বলে যে কিন্তু ন্যান্সি যদি কোর্টে বলে যে ওর বাবার সাথে থাকতে চায়, তাহলে কোর্ট কাকে কাস্টাডি দেবে। যাই হোক, তুমি ভেতরে আসো, ভেতরে এসে কথা বলি। ভেতরে গিয়ে এভলিন দেখে যে সেখানে ক্যারেনও উপস্থিত আছে। তার শাশুড়ি তাকে বলে যে নিজে তো কিছুই করে না আর খাবার সময় ঠিক চলে এসেছে। এবং শাশুড়ি ন্যান্সির সামনে থেকে মাংস সরিয়ে শুধু সবজি রেখে দেয়। ক্যারেনকে দেখে তার শাশুড়ি বলে যে এরকম একটা বউ যদি আমার হতো ভালো হতো, অন্তত আমাকে একটা নাতি তো দিতে পারতো। এই মেয়েটার মতো ওকেজো না। এবং এই কথা শুনে এভলিনের সেই দিনের কথা মনে পড়ে যায়, যেই দিন এই ক্যারেনের শয়তানির জন্যই তার মিস ক্যারেজটা হয়েছিল। এবং সে রাগ করে তার চপস্টিকটাই ভেঙে ফেলে। সে বলে যে কি বললে। জেক তখন তাদেরকে থামায়। জেক তার মাকে বলে যে এইসব বাদ দাও মা, তুমি ওকে আর এইসব কিছু বলো না। এভলিন, ন্যান্সির জন্য অন্তত তুমি আমাদের সাথে বসো। এবার জেক ভালোবেসে ন্যান্সিকে সি ফুড দিতে চায়, কিন্তু ইভলিন তাকে বারণ করে এবং বলে যে তুমি বাচ্চাকে এত ভালোবাসো আর তোমার বাচ্চার যে সি ফুডে অ্যালার্জি সেটাও জানো না। কি করেই বা জানবে, স্বার্থপর বাবা তুমি। আর আমাকে এখানে কেন ডেকে এনেছো তার আসল কারণটা এবার বলো। জেক বলে যে কেন, আমি আমার পরিবারের সাথে আমার মেয়ের সাথে কি একটু সময় কাটাতে পারি না। এভলিন বলে যে এই সমস্ত জিনিস তুমি ভুলে যাও। ন্যান্সি তখন বলে যে না, ন্যান্সি বাবার সাথেই থাকবে, মা খুব বাজে। জেক তখন ন্যান্সিকে বলে যে ন্যান্সি, তুমি কি বাবার বাড়িতে থাকবে। ন্যান্সি বলে যে হ্যাঁ, আমি আগের মতো আবারও বাবার বাড়িতে থাকতে চাই। এই কথা শুনে ইভলিন সেখান থেকে উঠে যায় এবং জেকও পিছন পিছন আসে। এভলিন জেককে বলে যে তুমি ন্যান্স কি শেখাচ্ছ। জেক বলে যে কিছুই না, তুমি নিজেই ভেবে দেখো যে তুমি এমন কি করছো যার জন্য ন্যান্সি এরকম করছে। তুমি এখানেও দেখতে পাও যে আমার মা ওকে খুব একটা ভালোবাসে না, তবুও এখানেই কেন থাকছে। তুমি আসলে প্রচন্ড লোভী। তুমি স্বাধীনতা চাও, আবার বাচ্চাটাও চাও। তুমি কি জানো যে ন্যান্সির সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। আমি যদি বাজে বাবা হই তো তুমি কি, তোমার এই কাজের জন্য ন্যান্সির কত ক্ষতি হচ্ছে তুমি জানো। আসলে তোমার কাজ হচ্ছে হাউসওয়াইফের। তোমার কাজ হচ্ছে বাড়ির কাজ করা, দেখভাল করা, বাচ্চা পালন করা। এবার অ্যান্থনি এতক্ষণ বাইরে ওয়েট করে করে চিন্তিত হয়ে পড়ে এবং সেও ভেতরে চলে আসে। জেক তখন এভলিনকে বলছিল যে তোমার যদি চাকরি করার এতই ইচ্ছা থাকে তুমি আমার বাড়িতে আসো, আমি তোমাকে চাকরি দেবো আমার মেয়েকে দেখভাল করার জন্য। এবং অ্যান্থনি তখনই এসে জেককে এক ঘুষি মারে, বলে যে তোমার লজ্জা করে না, আমার ম্যানেজারকে তুমি ন্যানি বানাতে চাইছো। জেক তখন বলে যে এটা আমাদের পরিবারের ম্যাটার, তুমি যতই সিইও হও আর যাই হও না কেন আমাদের পরিবারের ব্যাপারে একদমই নাক গলাবে না। অ্যান্থনি এভলিনকে বলে যে এভলিন, তোমার স্মৃতি ভ্রংশ হয়েছে ঠিকই, কিন্তু মাথা খারাপ হয়ে যায়নি। ওর কথায় তুমি বিশ্বাস করবে না। আর তোমার মেয়ের যদি কোনো সমস্যা হয় তাহলে তাকে আমার বাড়িতে নিয়ে আসো। হেক্টর ফ্যামিলিতে অনেক লোক আছে বাচ্চাটার দেখভাল করার জন্য। এই কথা শুনে এভলিন অ্যান্থনিকে হাঁক করে এবং তখনই যে তাদের ভিডিও বানাতে শুরু করে দেয় যে এই দেখো বন্ধুরা, হেক্টর গ্রুপের সিইওর সাথে তাদের ম্যানেজারের কি চক্কর চলছে। এবং তখনই এভলিন বলে যে থ্যাংক ইউ দাদা। জেক বলে যে দাদা,
এবং অ্যান্থনি বলে যে হ্যাঁ, ও আমার বোন, তাই জন্য আমি ওকে ম্যানেজার হিসেবে রেখেছি। তুমি কি আর কিছু বলতে চাও? এবার জেক এই কথা জানতে পেরে খুবই রিগ্রেট করে যে এত বড় বংশের মেয়ে এভলিন, সেটা তো সে জানতোই না। আর এখন তো তাদের ডিভোর্সও হয়ে গেছে, তাই সে কোনো ফায়দাও ওঠাতে পারবে না। এভলিন বলে যে নিজের কানেই তো তুমি সবটা শুনলে, এবার ন্যান্সিকে ফেরত দাও। এবার তখনই ভিতর থেকে ন্যান্সির চিৎকার শোনা যায় এবং আমরা দেখতে পাই ন্যান্সির ঠাকুমাকে। তার ঠাকুমা এক বাটি গরম স্যুপ হাতে বলছিল যে হ্যাঁ, তোর এত ইচ্ছা আমার নাতির থেকে কেড়ে স্যুপ খাওয়ার, এই নে পুরো স্যুপটাই তোর গায়ে ঢেলে দেবো। এবং ন্যান্সি তার মাকে বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছিল। তখনই ইভলিন আসে এবং স্যুপের বাটিটা ধাক্কা মেরে সরিয়ে দেয়, যেটা ন্যান্সির ঠাকুমার প্রিয় নাতির গায়ে গিয়েই পড়ে। সেটা দেখে তার ঠাকুমার তো মাথা খারাপ হয়ে যায় এবং এভলিন তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তখনই সেখানে জেক এবং অ্যান্থনিও চলে আসে। এভলিন জেককে বলে যে তুমি আমার একটা বাচ্চাকে তো মেরেছো, তুমি কি আমার আর একটা বাচ্চাকেও মারতে চাও? অ্যান্থনি তখন জেককে বলে যে দেখো, তুমি আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার, তোমাকে আমি চাকরি থেকে বার করতে না পারি, তোমার ট্রান্সফার কিন্তু আমি এক্ষুনি আফ্রিকাতে করিয়ে দিতে পারি, তাই তুমি এইসব থেকে দূরে থাকো। জেক বুঝতে পারে যে সে কত বড় সোনার ডিম পাড়া হাঁসকে হারিয়ে ফেলছে। সে বারবার এভলিনের কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলতে থাকে যে এভলিন, আমি তোমাকে ভালোবাসি, আমি জানি আমি খুব ভুল করেছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি জানি যে তুমি খুবই দয়ালু ভালো মনের একজন মানুষ। কিন্তু এভলিন বলে যে না, আমি আসলে খুবই বাজে একজন মানুষ, এবং সে ওখান থেকে চলে যায়। এবং জেকের এই সমস্ত রাগ গিয়ে পড়ে ক্যারেনের ওপর এবং সে ক্যারেনের গলা টিপে ধরে যে আজকে তোর জন্যই আমার ওই বউটার সাথে ডিভোর্স হলো, আজকে যদি ও থাকতো তাহলে আমি কোথায় না থাকতাম, এভলিন আসলে হেক্টর বংশের মেয়ে, তোর জন্যই আজকে এরকম হলো। এই বলে সে ক্যারেনকে ছুঁড়ে ফেলে দেয়। এবার ক্যারেনও কিন্তু গর্ভবতী ছিল, তাই সেই ছুঁড়ে ফেলার ফলে ক্যারেনের ধাক্কা লাগে এবং তারও ব্লিডিং শুরু হয়ে যায়। ক্যারেন বলতে থাকে যে আমাকে প্লিজ হসপিটালে নিয়ে চলো, কিন্তু জেক তার কোনো কথা শোনে না এবং তাকে মারতে থাকে। ক্যারেন বলে যে আমার একটা ছেলে সন্তান হবে, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো, আমাদের বাচ্চাটাকে এভাবে মরতে দিও না। এবার ছেলে সন্তানের নাম শুনে জেকের হুঁশ ফিরে আসে এবং সে ক্যারেনকে কোলে নিয়ে বাইরে ছুটতে ছুটতে যায়। কিন্তু তখনই সামনে থেকে একটি গাড়ি আসে এবং তাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়। এভলিন আর অ্যান্থনি পুরোটাই দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে কল করে। এই এভলিনকে বলতে থাকে যে এভলিন, তুমি আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার ছেলে হবে, আমার ছেলেটাকে তুমি বাঁচাও প্লিজ। এভলিন মনে মনে ভাবে যে এটাই হয়তো কর্মফল, কিন্তু আমরা দেখতে পাই যে ওই অ্যাক্সিডেন্টের ফলে আসলে ক্যারেনই মারা গেছিল। চেক প্রচন্ড কাঁদতে থাকে যে আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার ছেলে, আমার ছেলে। এভলিন বলে যে মানবিকতা ফিরিয়ে আনার জন্য তোমার কি সত্যিই একটা ছেলে সন্তানের প্রয়োজন ছিল? এবং সেই চেক করে দেখে যে ক্যারেন মারা গেছে। সে জেককে বলে যে ক্যারেন আর বেঁচে নেই। এবং তখনই ওই অ্যাক্সিডেন্ট দেখার ফলে হঠাৎই ইউরেনের মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। আসলে অ্যাক্সিডেন্টটি দেখার ফলে তার নিজের অ্যাক্সিডেন্টের আগের কিছু স্মৃতি ফিরে আসে এবং সে মাথা ব্যথায় অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে আমরা দেখতে পাই যে অ্যান্থনি এবং এভলিন একসাথে বসে আছে এবং এভলিন জ্ঞান ফিরেই বলে যে অ্যান্থনি, তুমি আমাকে বিয়ে করো। অ্যান্থনি বলে যে তুমি কি বলছো, সত্যি? এবং এভলিন বলে যে হ্যাঁ, আমার প্রায় সবকিছুই মনে পড়ে গেছে, আমার মা বাবার কি হয়েছে তুমি সেটা আমাকে বলো। অ্যান্থনি তাকে জানায় যে তাদের বিয়ের ঘটনাটির পর, অর্থাৎ এভলিন পালিয়ে যাওয়ার পরেই তার মা বাবার বাড়ি থেকেও আগুন লাগিয়ে দিয়েছিল এবং সেই আগুনেই তার মা বাবা মারা যায়। এভলিন বলে যে আমি এবার বুঝতে পারছি আমার বাবা কেন এত তাড়াহুড়ো করছিল আমার বিয়ে দেওয়ার জন্য। আসলে আমার বাবা বুঝতেই পেরেছিল যে আমাদের পরিবারের কিছু একটা বিপদ হবে। এভলিন অ্যান্থনিকে বলে যে অ্যান্থনি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি চাই যে তোমাকে বিয়ে করে আমি এই ক্ষমতার মাধ্যমে আমার বাবা মার খুনিকে শাস্তি দিই, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? এবং অ্যান্থনি বলে যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এবং এখানেই আমাদের এই সুন্দর ড্রামাটি শেষ হয়। এই ড্রামাটার কিন্তু এখনো কোনো সেকেন্ড পার্ট বেরোয়নি। তোমরা কি চাও যে এই ড্রামাটার একটা সেকেন্ড পার্ট হওয়া উচিত? তাহলে কিন্তু পার্ট 2 কমেন্ট করতে একদম ভুলো না। তোমাদের এই চাইনিজ ড্রামার এক্সপ্লেনেশনগুলো কেমন লাগছে সেটা কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। এই চ্যানেলে আমি অনেক কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।